দ্রবণ ও সংখ্যাগত ধর্ম এই চ্যাপ্টারটার আমরা এক এক করে থিওরিগুলো দেখেছি। প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখন আমরা এই চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল প্রবলেম করার চেষ্টা করব। তো নিউমেরিক্যাল প্রবলেম করার আগে আমরা এই চ্যাপ্টারের যে সূত্রগুলি আছে সেগুলোকে আমরা এক জায়গায় লিখে ফেলার চেষ্টা করি। দেখো, প্রথমে আমাদের যে সূত্র ছিল সেটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম ছিল। সেই কনসেন্ট্রেশন টার্মগুলো একটা থেকে আরেকটা কিভাবে চেঞ্জ করা যায় তার সূত্র ছিল। তারপরে ছিল বাষ্পচাপের অবনমন সংক্রান্ত রাউলের সূত্র, যেখানে আমরা দেখেছিলাম P ইকুয়াল টু P0 ইন্টু x1। প্রত্যেকটা পদ নিশ্চয়ই তোমরা অবগত, আমি সেগুলো আর বলছি না। 2 নম্বর, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে সূত্র ডেল P বাই P0 ইকুয়াল টু x2। 3 নম্বর, স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল TB সমান KB ইন্টু M। 4 নম্বর, হিমাঙ্কের অবনমন ডেল TF সমান KF ইন্টু M। 5 নম্বর, অভিস্রাবণ চাপ পাই ইকুয়াল টু CRT। 6 নম্বর, ভেন্টপ ফ্যাক্টর I সমান ডেল P এক্সপেরিমেন্টাল বাই ডেল P থিওরিটিক্যাল সমান ডেল TB এক্সপেরিমেন্টাল বাই ডেল TB থিওরিটিক্যাল সমান ডেল TF এক্সপেরিমেন্টাল বাই ডেল TF থিওরিটিক্যাল সমান পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল সমান। আমরা এরকমও দেখেছিলাম দ্রাবের আণবিক ওজন M থিওরিটিক্যাল মলিকুলার ওয়েট বাই M এক্সপেরিমেন্টাল। এখান থেকে আমরা বলতে পারবো, সেগুলো আলাদা করে লেখার দরকার নেই আশা করছি। একটা লিখে দিচ্ছি পাই ইকুয়াল টু ICRT যখন ভেন্টপ ফ্যাক্টর আসবে। 8 নম্বর, আলফার সাথে I এর রিলেশন আলফা ইকুয়াল টু বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু I মাইনাস 1 বাই n মাইনাস 1। 9 নম্বর, সংযোজন মাত্রা x ইকুয়াল টু I মাইনাস 1 বাই 1 বাই n মাইনাস 1। এইভাবে মোটামুটি এই সূত্রগুলো দিয়ে আমরা সংখ্যাগত ধর্ম এবং দ্রবণ চ্যাপ্টারের অঙ্কগুলো করার চেষ্টা করব। চলো একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখা যাক। দেখো একটা প্রবলেম, 37 ডিগ্রি 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 লিটার জলে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে তা রক্তের সঙ্গে আইসোটোনিক হবে। তাহলে কোশ্চেনে আমাদের প্রথমেই দেওয়া আছে আইসোটোনিক। আইসোটোনিক মানে আমরা জানি, আইসোটোনিক মানে হচ্ছে সেই সমস্ত দ্রবণগুলোকে আমরা আইসোটোনিক বলবো যাদের অভিস্রাবণ চাপ কি হয়, যাদের অভিস্রাবণ চাপ সমান হয়। তাহলে এখানে কি কি দ্রবণ আছে আমার? একটা হচ্ছে রক্তের সঙ্গে আইসোটোনিক হবে বলেছে কি কত গ্রাম গ্লুকোজ। তাহলে গ্লুকোজ দ্রবণ রক্তের দ্রবণ পরস্পর আইসোটোনিক, মানে পাই অভিস্রাবণ চাপ কার? রক্তের। আর কার? অভিস্রাবণ চাপ গ্লুকোজ। এই দুটা পরস্পর কি হবে? সমান হবে। কখন সমান হবে? যখন দুজনের অভিস্রাবণ চাপ সমান হবে তখন তারা পরস্পরের আইসোটোনিক হবে। যেহেতু আইসোটোনিক হবে বলেছে তাই এইটা লিখতে পারি। এবারে দেখো পাই রক্ত সমান কত দেওয়া আছে? 7.65 ATM। গ্লুকোজের মোলার ভর 180 গ্রাম পার মোল। তাহলে এখানে আমাদেরকে বের করতে বলেছে যে 2 লিটার জলে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে তা রক্তের সঙ্গে আইসোটোনিক হবে। তো আমরা প্রথমে বুঝে নিলাম এটা। আমি ধরে নিলাম, ধরি 2 লিটার জলে W গ্রাম দ্রাব দ্রবীভূত আছে।
তাহলে W গ্রাম গ্লুকোজ আছে, গ্লুকোজের মোল সংখ্যা সমান কি হবে? আমরা জানি মোল সংখ্যা সমান পদার্থের পরিমাণ বাই আণবিক ওজন। গ্লুকোজের আণবিক ওজন যদি আমরা ক্যালকুলেশন করি C6H12O6, আমাদের দেওয়াই আছে এখানে গ্লুকোজের মোলার ভর 180 গ্রাম পার মোল। তাহলে আমরা মোল সংখ্যা বের করব পদার্থের পরিমাণ W ডিভাইড বাই আণবিক ওজন 180 হলো। এত মোল কত লিটারে দ্রবীভূত আছে? অবশ্যই 2 লিটারে দ্রবীভূত আছে। তাহলে 2 লিটার দ্রবণে গ্লুকোজের মোল সংখ্যা কত? W/180, ঠিক না? তাহলে আমরা 1 লিটার দ্রবণে কত দ্রাব আছে বের করে নিই। W/180 ইনটু 2 হলো। তাহলে 1 লিটার দ্রবণে এত মোল দ্রাব দ্রবীভূত আছে, এটাই হচ্ছে তার মোলার গাঢ়ত্ব। তাহলে 2 লিটার দ্রবণে যদি W গ্রাম দ্রাব থাকে, গ্লুকোজ থাকে, তাহলে তার মোলার গাঢ়ত্ব হবে W/180 ইনটু 2। তাহলে এটাই হচ্ছে মোলার গাঢ়ত্ব, যাকে আমরা C দিয়ে সূচিত করছি। C সমান W/180 ইনটু 2। এবারে দেখো গ্লুকোজের পাই সমান যে সূত্র বসবে, পাই ইকুয়াল টু আমরা কি জানি? আমরা সবাই জানি পাই ইকুয়াল টু C ইনটু R ইনটু T। যেহেতু এটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাই এখানে I টার্মটা আসলো না, তাই CRT আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো C এর ভ্যালু কত বের করেছি আমি? W/180 ইনটু 2। R এর মান কিসে দেওয়া আছে? R এর মান দেখো, এখানে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই R এর মান আমাকে কি এককে দেওয়া আছে, রক্তের অভিস্রাবণ চাপটা কি এককে দেওয়া আছে। দেখো একই এককে আছে, এটিএম এককে আছে, লিটার এটিএম এ আছে R এর ভ্যালু, রক্তের এটিএম হচ্ছে পাই এর মান। তাহলে এটা হলো C, এটা হলো R ইনটু T। টিটা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা বলতে পারি 273 প্লাস 37, কারণ টিটা হচ্ছে পরম স্কেলে উষ্ণতা। তাহলে 273 প্লাস 37, এখান থেকে আমাদের W এর মান ক্যালকুলেট করা যাবে। তাহলে তত গ্রাম পদার্থ হয়, তোমরা নিশ্চয়ই W এর মান ক্যালকুলেট করতে পারবে। এবারে দ্বিতীয় একটা প্রবলেম দেখা যাক। এবার দেখো দ্বিতীয় প্রবলেমটাতে 1 কেজি জলে কি পরিমাণ KCl দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক 2 কেলভিন হ্রাস পাবে। জলের KF দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে বলেছে কি পরিমাণ KCl দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক এত হ্রাস পাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত সূত্র যাবে, কারণ হিমাঙ্ক দেওয়া আছে। কার? জল। জলের হিমাঙ্ক কত? বিশুদ্ধ জলের 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। এবারে 2 কেলভিন হ্রাস পাবে। 2 কেলভিন হ্রাস পাবে মানে দ্রবণের হিমাঙ্ক তাহলে কত হবে? 2 কেলভিন হ্রাস পাবে। তার মানে আমাদের ডেল টিএফ যেটা হ্রাস পায় সেটাই তো হিমাঙ্কের অবনমন। তার মানে আমাকে এখানে বলে দেওয়া আছে ডেল টিএফ, ঠিক কি না? দ্রবণের হিমাঙ্ক এত হ্রাস পায় মানে কতটা কমেছে, মানে ডেল টিএফটা আমাকে দেওয়া আছে 2 কেলভিন 2। তো কেএফ এর ভ্যালু আমাকে দেওয়া আছে, তাহলে আমরা বসাতে পারবো যে সূত্রটা, সেটা হচ্ছে ডেল টিএফ সমান কেএফ ইনটু এম। যেহেতু হিমাঙ্ক বলা আছে তাই আমরা লিখে দিতে পারি সরাসরি ডেল টিএফ সমান কেএফ ইনটু এম। তাহলে কেএফ এর ভ্যালু আমরা বসিয়ে দিতে পারবো 1.86। ডেল টিএফ এর ভ্যালু কত বসিয়ে দিতে পারবো 2। তাহলে 2 ইকুয়াল টু 1.86 ইনটু এম। এম মানে কি? মোলালিটি, মোলাল গাঢ়ত্ব। এবারে মোলাল গাঢ়ত্ব আমরা কি করে বের করব? মোলালিটি আমরা কি করব, কিভাবে বের করব? দেখো এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো। আমার এখানে জল আছে, দ্রাব আছে কি? KCl। তাহলে
আমার যেহেতু এখানে কেসিএল আছে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি ছেড়ে গেলাম তোমাদের। এখানে যে দ্রাবটা আছে সেটা হচ্ছে কেসিএল। কেসিএল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাই ডেল টিএফ সমান আমরা লিখব আই ইন্টু কেএফ ইন্টু এম। আই ইন্টু কেএফ ইন্টু এম। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছি আই এর মান কিভাবে বের করানো হয়। আলফার সাথে রিলেশন পেয়েছিলাম, আলফা সমান আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। তাহলে এখানে আলফা কি? বিয়োজন মাত্রা। এটা কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাই এটা 100% বিয়োজিত হয়ে যায়। যেহেতু 100% বিয়োজিত হয়ে যায় তাই আলফার মান 1। যখন আলফার মান 1 হবে তখন আই এর মান কত হবে? আই এর মান হবে এন এর মানের সঙ্গে সমান। আমরা এর আগের ভিডিওতে এটা দেখেছি, আই সমান এন এর মানের সঙ্গে সমান। এখানে আছে কি আমার কেসিএল। তাহলে কেসিএল ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? কেসিএল ভেঙে গিয়ে আমার উৎপন্ন করে কে প্লাস প্লাস সিএল মাইনাস। তাহলে একটা কেসিএল অণু ভেঙে গিয়ে দুটো আয়ন উৎপন্ন করছে। তাহলে এখানে এন এর ভ্যালু 2, তার মানে আই এর ভ্যালু 2। ব্যাপার ক্লিয়ার হয়েছে? তাহলে আই এর ভ্যালু যেহেতু এখানে 2, তাহলে এখানে 2 ইনটু 1.86 ইনটু এম। এম মানে মোলারিটি। তাহলে তোমরা প্রথমে হিমাঙ্ক দেখে ডেল টিএফ সমান কেএফ ইনটু এম বসালে, দ্রাব দেখলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই আই বসালে এখানে আই এর মান কিভাবে বের করবে? আলফা সমান আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় সেটা 100% বিয়োজিত হয়ে যায়, তাহলে আলফার মান 1 হয়, তাই আই ইকুয়াল টু এন হয়। আই এর মান এন এর সঙ্গে সমান। তাহলে কেসিএল ভেঙে গিয়ে কতগুলো আয়ন উৎপন্ন করে? দুটো। এন এর মান 2, তাই আই এর মান 2, তাই আই এর মান এখানে আমি 2 বসালাম। এবারে আসছি এম বা মোলালিটি। ধরো দ্রবণে আমার ডব্লিউ গ্রাম দ্রাবক আছে। কত কেজি দ্রাবক আছে? 1000 গ্রাম বা 1 কেজি। তাহলে দ্রবীভূত আছে কত? আমি ধরে নিলাম ডব্লিউ গ্রাম। দ্রাব আছে, দ্রাবটা কি? কেসিএল। কেসিএল এর আণবিক ওজন কত সেটা আমরা একটু হিসাব করে নেব। পটাশিয়াম 39 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5। তাহলে এটা যোগ করলে হবে আমার 0.5 4 7 74.5 এত আণবিক সংকেত কেসিএল এর আণবিক ভর হলো এটা। তাহলে কত মোল আছে? ডব্লিউ গ্রাম ডিভাইড বাই 74.5 এত মোল আছে। সেটা কত লিটারে আছে? কত কেজিতে আছে? 1000 কেজিতে। তার মানে কি 1000 গ্রাম 1000 গ্রাম দ্রাবকে আছে ডব্লিউ বাই এত গ্রাম দ্রাবকে আছে, বা 1000 গ্রাম দ্রাবকে আছে এত মোল দ্রাবক। এটাই তো তার মোলালিটি। মোলালিটির ডেফিনেশন একটু দেখবে, 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক থাকে, তাহলে এত মোল দ্রাবক আছে, তাহলে এটাই তার মোলালিটি। তাহলে এম এর ভ্যালু আমি বসিয়ে দিতে পারবো। তাহলে 2 ইকুয়াল টু 2 ইনটু 1.86 ইনটু ডব্লিউ বাই 74.5। এখান থেকে আমরা ডব্লিউ ক্যালকুলেট করতে পারবো এবং সেটা অবশ্যই গ্রাম এককে আসবে, যেহেতু এখানে 1000 গ্রাম দ্রাবকে যত মোল আছে। কি আসবে? ডব্লিউ আসবে এত গ্রাম। তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটটা করে নিতে পারবে। আর একটা প্রবলেম দেখো, 250 গ্রাম জলে 15 গ্রাম দ্রবীভূত করলে 15 গ্রাম দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? কি দ্রাবণ? নিশ্চয়ই দেওয়া আছে NaCl। 15 গ্রাম NaCl দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? জলের কেবি দেওয়া আছে, NaCl আণবিক ভর দেওয়া আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা স্ফুটনাঙ্ক কত হবে, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন দিয়েই প্রবলেমটা হবে। তো স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত যে সূত্র লিখে ফেলবে, ডেল টিভি সমান আমরা জানি কেবি ইন্টু এম। এবারে লক্ষ্য করতে হবে যে দ্রাবটা আছে সেটা কেমন দ্রাব? তড়িৎ বিশ্লেষ্য দ্রাব NaCl। তাহলে NaCl তার মানে একটা আই টার্ম আসে। এখানে বিয়োজন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আলফার মান দেওয়া নেই, তার মানে বুঝে নিতে হবে এক্ষেত্রে আই সমান এন সমান 2, কারণ NaCl ভেঙে গিয়ে দুটো আয়ন উৎপন্ন করে Na প্লাস Cl মাইনাস। আই এর ভ্যালু 2 পেলাম,
এবারে কেবি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 0.512 কেলভিন কেজি মোল ইনভার্স। এবারে তোমাকে বের করতে বলেছে 250 গ্রাম জলে 15 গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে, তাহলে এম এর ভ্যালু আমরা সেখান থেকে বের করতে পারবো এবং স্ফুটনাঙ্ক কত হয় বের করব। তো এম এর ভ্যালু বের করব, এম মানে মোলালিটি। দেখো মোলালিটি কি হয়, প্রায় 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে আমার দ্রাবক কত আছে 250 গ্রাম। 250 গ্রাম জলে দ্রাবক কত আছে 15 ডিভাইড বাই আণবিক ভর কত 58.44, তার মানে 15 বাই 58.44 এত মোল। তাহলে 1000 গ্রাম জলে দ্রাবক কত থাকবে 15 বাই 58.44 ইন্টু 250 ইন্টু 1000। ব্যাপার বোঝা গেছে? এভাবে আমরা মোলালিটি বের করতে পারবো। তাহলে পরের ইকুয়েশনে আমরা মোলালিটি বের করে নেব। 0.512 ইন্টু এম এর ভ্যালু 15 ইন্টু 1000 ডিভাইড বাই 58.44 ইন্টু 250। তাহলে এখান থেকে আমরা ডেল টিভির ভ্যালু বের করে নিতে পারলাম। ধরে নাও তুমি এটা x বেরাবে, ক্যালকুলেশন করবে নিজে, x বেরাবে। তাহলে ডেল টিভি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো কতটা, কতটা স্ফুটনাঙ্ক বাড়লো। তো জল নেওয়া হয়েছিল বিশুদ্ধ দ্রাবক, তার স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক কি না? জলের স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে জলের, আমার যেটা বাড়লো দ্রবণ প্রস্তুত করার জন্য x বাড়লো, তাহলে 100 প্লাস x এত ডিগ্রি সেন্টিগ্রেড হবে দ্রবণের স্ফুটনাঙ্ক। করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে, উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক হবে এটা। x এর ভ্যালু জানা থাকলে আমরা স্ফুটনাঙ্ক বের করতে পারবো ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো HCl CuSO4 K2SO4 এর 0.1 মোলার জলীয় দ্রবণের হিমাঙ্ক অবনমনের অনুপাত কত হবে। এই প্রবলেমটা খুবই সহজ, তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে। আমি একটু বলে দিই। দেখো HCl CuSO4 এবং K2SO4 এদের গাঢ়ত্ব কত 0.1 মোলার। যখনই 0.1 মোলার, সবগুলোর মোলার গাঢ়ত্ব একই আছে, তাহলে হিমাঙ্কের অবনমন সবগুলোর একই হওয়া উচিত, কিন্তু সবগুলোর হিমাঙ্কের অবনমন একই হবে না। তার কারণ কি না, তার কারণ হচ্ছে যে এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং বিয়োজনে একই পরিমাণ পদার্থ একই পরিমাণ কণা উৎপন্ন হয় না। দেখো HCl এর ক্ষেত্রে এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, এটি উৎপন্ন করে দুটো আয়ন H+ Cl-। CuSO4 উৎপন্ন করে Cu2+ প্লাস SO4 2-। K2SO4 ভেঙে গিয়ে উৎপন্ন করে 2K+ প্লাস SO4 2-। তাহলে এখানে আমার হিমাঙ্কের যে অবনমন সেই সূত্রটা কি হবে, ডেল টিএফ সমান I ইনটু KF ইনটু M। তাহলে দেখো যেহেতু আমার HCl CuSO4 K2SO4 এর জলীয় দ্রবণ নেওয়া হয়েছে, তাহলে যেহেতু সবগুলোর ক্ষেত্রে দ্রাবক একই জলীয় জল, তাই KF এর মান প্রত্যেকটা ক্ষেত্রে একই, HCl এর ক্ষেত্রেও CuSO4 এর ক্ষেত্রেও K2SO4 এর ক্ষেত্রেও। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস, এর মোলালিটি বা মোলাল গাঢ়ত্ব কি হবে, মোলাল গাঢ়ত্ব আলাদা হবে। সরি, যেহেতু এখানে গাঢ়ত্বটা একই আছে, তাই প্রত্যেকটার ক্ষেত্রে মোলাল গাঢ়ত্ব কি হবে, একই হবে। তাহলে ভেরি করবে শুধুমাত্র কিসের উপর, I এর উপর। দেখো HCl এর ক্ষেত্রে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাই এর I = N = 2 হবে। এর ক্ষেত্রে I = N = 2 হবে। এর ক্ষেত্রে I = N = কত হবে 3 হবে। আমরা যে সূত্রটা বসাই আলফা সমান I - 1/n - 1, আর আলফার মান কত হবে 100%, যেহেতু প্রতিটা বিয়োজিত হয় আলফার মান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেল টিএফ এটার ক্ষেত্রে 2 গুণ হলে, এটার ক্ষেত্রে 2 গুণ হলে, এটার ক্ষেত্রে কত হবে 3 গুণ হবে। তাহলে HCl CuSO4 K2SO4 সমান 2:2:3 এটাই হচ্ছে তোমার দ্রবণের হিমাঙ্ক অবনমনের অনুপাত। দেখো
একটা প্রবলেম 750 ml 0.5 মোলার HCl দ্রবণকে 250 ml 2 মোলার HCl দ্রবণের সঙ্গে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের মোলারিটি কত হবে। তাহলে আমার কাছে একটু প্রবলেমটা বোঝার আছে যে এরকম একটা পাত্র আছে আমার, এখানে আর একটা পাত্র আছে, এখানে আছে 750 ml 0.5 মোলার, এখানে আছে তোমার 250 ml 2 মোলার। এবারে এই দুটোকে কি করা হচ্ছে, মিক্স করা হচ্ছে, নতুন একটা পাত্রে ঢালা হলো। তাহলে এখানে আয়তন কত হয়ে যাবে, 750 প্লাস 250। এখানে মোল সংখ্যা কত হবে, তাহলে আমার প্রাপ্ত দ্রবণের মোলারিটি, মোলারিটি মানে কি, মোল পার লিটার এককে মাত্রা। তো মোল পার লিটার এককে মানে কত মোল, এখানে টোটাল মোল কত আসছে, কত লিটারে, সেখান থেকে আমাকে 1 লিটার বের করে নিতে হবে। তো প্রথমে আমি দেখবো আগে যে এখানে কত মোল দ্রাব্য আছে। তাহলে মোল সংখ্যা আমরা কিভাবে বের করব, দেখো 0.5 মোলার মানে 1000 ml দ্রবণে এত মোল আছে, ঠিক আছে। তাহলে 750 ml এ কত মোল থাকবে, এভাবে আমরা বের করতে পারি। তো এখান থেকে আমরা মিলিমোল সংখ্যাও খুব সহজে বের করতে পারি। প্রথমে মিলিমোল সংখ্যাটা বের করে নিই। দেখো প্রথম দ্রবণের ক্ষেত্রে যেটা 750 ml 0.5 মোলার HCl দ্রবণ আছে, তো তার মিলিমোল সংখ্যা কত হবে, 750 ml 0.5 মোলার HCl, মিলিমোল সংখ্যা হচ্ছে আয়তনকে এটা দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে সমান হবে 750 গুণিত 0.5 এত মিলিমোল, এত মিলিমোল। একে আমি মোলেও কনভার্ট করতে পারি, 1000 দিয়ে ভাগ করব। ঠিক একই রকম ভাবে আমি বের করব 250 ml কত মোলার, 2 মোলার, কি আছে সেটাও HCl, তাহলে তার কত মিলিমোল আছে, তাহলে 250 × 2 এত মিলিমোল, এত মিলিমোল। তাহলে আমার মোট মিলিমোল সংখ্যা কত, মোট মিলিমোল সংখ্যা হচ্ছে 750 × 0.5 প্লাস 250 ইন্টু এইটা টোটাল কত আয়তনের মধ্যে 750 যুক্ত 250। এখান থেকেই আমার প্রাপ্ত মোলারিটি পেয়ে যাবে। মোলারিটি সমান, তাহলে নতুন মোলারিটি সমান এটা ক্যালকুলেটর করে নেব। দেখো 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিডে 25 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড 25 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান হয় 1.62 কেলভিন। দ্রবণে বেঞ্জয়িক অ্যাসিডটি ডাইমার হিসেবে থাকলে অ্যাসিডটির সংযোগের মাত্রার মান কত হবে, KF এর মান দেওয়া আছে। তো চলো প্রথমে অঙ্কটা কি বের করতে হবে দেখি। দ্রবণে বেঞ্জয়িক অ্যাসিডটি ডাইমার হিসেবে থাকলে অ্যাসিডটির সংযোজন মাত্রার মান বের করতে বলেছে। তাহলে আমরা সবাই জানি সংযোজন মাত্রা x সমান I-1/1/n-1। তাহলে আমাকে x বের করতে গেলে, এই ভ্যালুটা বের করতে গেলে দেখো I এর মান জানতে হবে মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর জানতে হবে, n এর মান জানতে হবে মানে সংখ্যার মান জানতে হবে। কি সংখ্যা, যে কতগুলো, যেহেতু সংযোজন হচ্ছে কতগুলো অণু একসাথে সংযোজিত হচ্ছে, এই দুটো সংযোজিত হয় তাহলে n এর মান 2 হবে। ডাইমার যদি তৈরি করে, যদি ট্রাইমার তৈরি করে তাহলে n এর মান 3 হবে। তাহলে যাই হোক এখানে I এবং n এর মানটা আমার জানা দরকার, তবে গিয়ে আমি x বের করতে পারি। এই হচ্ছে আমার টার্গেট। তাহলে x বের করতে গেলে I এবং n এর মান জানতে হবে। I মানে কি, ভ্যান্ট অফ ফ্যাক্টর। তো ভ্যান্ট অফ ফ্যাক্টর I এর মান জানতে গেলে আমরা কিভাবে I ক্যালকুলেট করব দেখি। তো এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সংযোজন ঘটছে, হিমাঙ্কের অবনমন ঘটছে। হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র বসাবো, ডেলটি এফ সমান I × KF × M, ঠিক তো। তাহলে I এর মান এই সমীকরণ থেকে আমি বের করতে পারবো। দেখো হিমাঙ্ক অবনমনের মান দেওয়া আছে 1.62। I এর মান আমি বের করব, তবে এখানে x এর মান বেরাবে। KF কত দেওয়া আছে 4.9 ইন্টু M এর মান মোলালিটি। মোলালিটি আমরা কিভাবে বের করব, মোলালিটি মানে হচ্ছে
1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাবক দ্রবীভূত থাকে। দেখো 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড 25 গ্রাম বেঞ্জিনে আছে, তাহলে 25 গ্রাম আছে, 25 গ্রাম বেঞ্জিনে আমি এমনি শর্টে লিখে দিলাম। বেঞ্জয়িক অ্যাসিড আছে 2 গ্রাম, তার মানে কত মোল আছে 2 বাই তার আণবিক ওজন। তাহলে বেঞ্জয়িক অ্যাসিডের আণবিক ওজন কত সেটা আমরা একটু বের করে নিই। বেঞ্জয়িক অ্যাসিডের সংকেত C6H5COOH, এই হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে 12 গুণিতক 6 যুক্ত 5 গুণিতক 1 যুক্ত 12 যুক্ত 32 যুক্ত 1 করে নিলাম সমান 72 প্লাস 5 যুক্ত 12 যুক্ত 32 যুক্ত 1 ইকুয়াল টু 2 5 7 2 9 9 2 11 11 के 12 2 यहाँ पे 1 7 के 8 8 5 13 8 8 के 9 9 9 9 9 3 12 122 তাহলে 122 122 মলিকুলার ওয়েট। তো এখান থেকে আমরা এটা মুছে দিই 122, তাহলে 25 গ্রামে আছে এত মোল, 25 গ্রামে আছে এত মোল বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে 1000 গ্রামে কত থাকবে 2 বাই 122 গুণিতক 25 গুণিতক 1। তো এটাই হচ্ছে আমার কি বেরালো মোলালিটি। তো সেই মোলালিটি আমরা বসিয়ে দেবো এখানে। তাহলে I সমান হবে I ইন্টু 4.9 ইন্টু 2 বাই 122 ইন্টু 25 ইন্টু 1000। এখান থেকে আমি I ক্যালকুলেট করতে পারবো, ঠিক কি না? I বেরাবে, যেই I বেরাবে সেই I এর মান এখানে বসাবো। N এর মান কত হবে, এটা ডাইমার তৈরি করে। ডাইমার মানে দুটো অণু সংযোজিত হতে পারে, যেহেতু দুটো অণু সংযোজিত হয় তাহলে এখানে N এর মান হবে N ইকুয়াল টু হবে 2, যেহেতু দুটো অণু যুক্ত হয় তাই N এর মান 2 বসাবো, I এর মান এখান থেকে ক্যালকুলেশন করে নেব, দিলে X এর মান আমি পেয়ে যাব। যেটা পাবো তার সাথে 100 গুণ করলেই পার্সেন্টেজ এককে আমরা কি পাবো সংযোজন মাত্রা। নিশ্চয়ই করে নিতে পারবে।